বাংলাদেশের রাজনীতিতে আমরা অতীতে দেখেছি যারা বিজয় লাভ করে তারা রাষ্ট্রের মালিক হয়ে যায় তাৎক্ষণিক, আর যারা দেখা যাচ্ছে যারা বিজয় হয়েছে তারা 51 পেল আর যারা 49 পেল তারা তাৎক্ষণিক পর্যায়ে হয়ে যায়। আমি যদিও আইনের অত বিশেষজ্ঞ না, তবে যতটুকু সাধারণ মানুষ হিসেবে আইন বুঝি, আমার মনে হয় রাজ্জাকি ভাইয়ের কিছু কথার সাথে আমি একমত হতে পারছি না। উনি বলেছে যে অতীত থেকে আমরা কোনো শিক্ষা নিয়েছি কিনা, আমার মনে অবশ্যই নিয়েছি আমরা। যেমন আপনি দেখবেন বাংলাদেশের ঐতিহ্যগত নির্বাচনের যদি আপনার পূর্ব ইতিহাসগুলি দেখেন, নির্বাচনের পর বিজয়ী দল এবং যারা পরাজিত দল হয় এদের মধ্যে কিন্তু একটা বাকযুদ্ধ চলে। নির্বাচন কারচুরি হয়েছে, নির্বাচন ইঞ্জিনিয়ারিং হয়েছে, কিন্তু দিস ইজ দ্য ফার্স্ট টাইম সবাই কিন্তু রেজাল্টটা মেনে নিয়েছে এবং কোনো অভিযোগ নাই। এটা কি আমরা শিক্ষা নিইনি? অবশ্যই। তারপর দেখবেন যারা বাংলাদেশের রাজনীতিতে আমরা অতীতে দেখেছি যারা বিজয় লাভ করে তারা রাষ্ট্রের মালিক হয়ে যায় তাৎক্ষণিক, আর যারা দেখা যাচ্ছে যারা বিজয়ী হয়েছে তারা 51 পেল আর যারা 49 পেল তারা তাৎক্ষণিক পর্যায়ে হয়ে যায়। কিন্তু এবারই প্রথম দেখেন যে বিজয়ী হওয়ার পর জনাব তারেক রহমান আমাদের যিনি মাননীয় প্রধানমন্ত্রী, উনি কিন্তু যারা পরাজিত হয়েছে মানে অর্থাৎ নির্বাচনে জিতেছে কিন্তু ক্ষমতায় যেতে পারে নাই, সে জামাতের আমিরের বাসায় গিয়েছে, এনসিবির নাহিদের বাসায় গিয়েছে, চরমনের ইসলামী আন্দোলনের বাসায় গিয়েছে। তাহলে এটা কি আপনি অতীত থেকে শিক্ষার নতুন সংস্করণ না? আপনাকে এটাকে অভিনন্দন জানাতে পারি না আমরা? শুধু তাই না, আপনার 12 তারিখ নির্বাচন হয়ে গেছে, আজকে 10 দিন। বাংলাদেশে উল্লেখ করার মতো একটা নির্বাচন সংক্রান্ত কোনো ঘটনা ঘটেছে? এইটা কি আমরা অতীতে শিক্ষা নিইনি? আমার মনে হয় অর্জন আমাদের অনেক কিছুই আছে, অর্জন আমাদের অনেক কিছুই আছে, আমরা এগিয়ে যাচ্ছি। আরেকটি বলেছে, আমি জানি না রাজ্জাকি ভাই বিজ্ঞ আইনজীবী, সেই কথাটা কিভাবে বলে যে এই নির্বাচন এখন কেন? নির্বাচন তো হওয়ার কথা ছিল 29 সালে। আমরা ওটা বলছি সংবিধান মানা, আমি সংবিধান মেনেই আমি কি বলছি, আমি এই সংবিধানকে আমি মেনেই বলছি। আমার প্রাইম মিনিস্টার রিজাইন করেছে, আমি ধরে নিলাম আন্দোলনের মধ্যে চলে গেছে, ওইটা আমরা বলি, কিন্তু ওনারা তো অফিসিয়ালি রিজাইন করেছে। মহামান্য রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিয়েছে, তাহলে উপায়টা কি? আমাকে তো নির্বাচনে যেতেই হচ্ছে। সুতরাং 29-এর যে ধোঁয়াটা কেউ কেউ তুলছে, এটা কিন্তু সাংবিধানিক ব্যাখ্যা এটা টেকে না, বরং আপনাকে মাস নির্বাচন হতেই হবে। এক। আরেকটি বলেছে জুলাই আন্দোলনকে আমরা ভুলে গেছি না। আপনি দেখবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি কিন্তু জুলাই অভ্যুত্থানকে স্বীকার করেই হাদির কবর জিয়ারত করেছে, আবু সাইদের কবর জিয়ারত করেছে, যেখানে এই জুলাই যে স্মৃতিগুলি আছে সেখানে উনি কিন্তু সেই শ্রদ্ধা নিবেদন করেছে। এবং উনি আমরা বলেছি জুলাইয়ের শপথ অনুষ্ঠানটিও একটু ব্যতিক্রমী একটা অনুষ্ঠান হয়েছে, একটা প্রকাশ্যে রাজপথ হয়েছে। হ্যাঁ, এখানে সংকটটা কোথায়? যে রাজ্জাকি ভাই যে সংকটটা বলেছে যে বিএনপি জুলাই এই যে গণপরিষদের, এটা আমরা শপথ নেইনি। আমি তো এই সংসদের একজন সদস্য, আমরা কনস্টিটিউশনকে ফলো করে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। হ্যাঁ, কনস্টিটিউশনের মধ্যে নানা প্রশ্ন থাকতেই পারে, কারণ এই সরকারটা কিন্তু 106-এর আদেশের মাধ্যমে হয়েছে, সুতরাং অনেক জায়গায় কিন্তু বিচ্যুতি আছে। কিন্তু তারপরও আমরা চেয়েছি যে নির্বাচনটা সাংবিধানিক কাঠামোতে হয়েছে, সেই কাঠামোটা বজায় রেখে আমাদের শপথের যে আর্টিকেল, নিশ্চয়ই দুই বিজ্ঞ অ্যাডভোকেট আছেন, সেখানে একটা শপথের একটা শপথ বলা আছে। আপনি এখন যে প্রশ্ন আপনি দেখবেন কিছু কিছু জায়গায় বিভিন্ন যারা আইনি এক্সপার্ট তারা কিন্তু বলছে জামায়াতে ইসলামীর এমপিশিপ নাই, কারণ তারা 2টা শপথ দিয়েছে। প্রথম শপথ যদি তারা নিয়ে থাকে, দ্বিতীয় শপথ নিলে আগের শপথের কার্যকারিতা থাকে না। আমি জানি না এটা আইনের ব্যাখ্যাটা কি, সুস্পষ্ট ব্যাখ্যা আমার কাছে নাই। তো এই সংকটটা তৈরি হোক, এটা আমরা চাই নাই। যার জন্য আমরা বলেছি যে আমরা প্রচলিত যে আমাদের শপথের বিধান আমাদের কনস্টিটিউশনে আছে সেটা আমরা নিয়েছি। এবং জুলাইয়ের যে কমিটমেন্টগুলি আপনারা দেখেন যে কমিটমেন্ট এখানে বলা হচ্ছে আমরা কি জুলাইয়ের চেতনা ধারণ করেন? অবশ্যই করি। আমরা যখন জুলাইয়ের এই আলোচনাটা হয় তখন আমরা কিন্তু 30টা বিষয়ে ঐক্যমত হয়েছে, বাকিগুলিতে আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি। এবং আমরা যখন এই ঐক্যমত কমিশনের রিপোর্টটা প্রথম প্রকাশিত হয় তখন কিন্তু নোট অফ ডিসেন্ট তারা প্রকাশ করেছিলেন, কিন্তু যখন সিগনেচারের জন্য এটা রাজনৈতিক আহ্বান করা হয়েছে তখন এই তারা নোট অফ ডিসেন্টটাকে অ্যাভয়েড করেছে। আমরা কিন্তু তাৎক্ষণিক আপনার মনে থাকার কথা বা রাজ্জাকি ভাই বেলাল ভাই মনে থাকার কথা, বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে বিএনপির সাথে প্রতারণা করা হয়েছে, কিন্তু আমরা একটা বৃহত্তর গণতান্ত্রিক উত্তরণের সাথে এবং বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা সেদিন কিন্তু স্বাক্ষর করেছিলাম। এখন আমরা কি বলছি? এখন আমরা বলছি জুলাইয়ের প্রত্যেকটি বিষয় সংসদে আমরা উত্থাপন করব, যদি সংখ্যাগরিষ্ঠতা এমপির মহোদয়রা এটা অ্যাকসেপ্ট করে অবশ্যই আমরা সেটা মেনে নেব। সুতরাং বিএনপির এখানে ধোঁয়াশার কোনো কিছু নেই, আমরা স্পষ্ট বলেছি পার্লামেন্ট সার্বভৌম, সুতরাং পার্লামেন্টের যে সিদ্ধান্তগুলি নেবে সেটাই আমরা আগামী দিনে বাস্তবায়ন করবো। একটু 1 মিনিট নেই, নাহলে পরে ভুলে যাব। উনি বলছে যে সরকার চলে গেল, সরকার চলে যাওয়ার পর সংবিধান মোতাবেক নির্বাচন। কারেক্ট। কেমনে? সরকার চলে যাওয়ার পর নির্বাচন হইতে হবে 3 মাসের মধ্যে।
সেটা হলো 7ই নভেম্বর 2024-এর মধ্যে, যদি কোনো কারণ না হয় আরো 3 মাস পাইলে 7ই ফেব্রুয়ারি 2025-এর মধ্যে। এরপরে 2026-এর ফেব্রুয়ারিতে নির্বাচন, সংবিধানে নাই। আপনি এই মেয়াদ পার হওয়ার পর রাজনৈতিক দলগুলি যদি ঐক্যমত হয়ে, এখানে তো একটা বিশেষ ক্রাইসিস মুহূর্ত। আমি বলতে চাই, আপনি ওইটাও তো ধরেন রাজনৈতিক দল, এটা বিশেষ ক্রাইসিস, তো রাজনৈতিক দলগুলো যেটা ক্রাইসিসে গণভোটই করছে, এখন গণভোটে আপনার রাষ্ট্রপতির আইন মোতাবেক ওত নিবেন। যে মানে না সেটা তো আমরা তো মানি না, আমরা তো সেটা বলি না। না মানেন নাই, মানে আপনি ওত নিতে হবে, আপনি তো ঢুকতেই পারবেন না সংবিধানটায়। কেন বলছি, তাহলে আবার সংবিধানটা দেখাইতে হয়। এই সংবিধান আছে 142-এ বলা আছে, 142 অনুচ্ছেদে, যে 2/3 মেজরিটি দিয়ে এই সংবিধান সংস্কার করতে পারবে, যেভাবে মন চায় সেভাবেই ধরতে পারেন। এটা তো আগেও ছিল, না রাখেন, কিন্তু ব্যতিক্রম আছে কোথায়? ব্যতিক্রমটা এখানে আছে, কাঠামোতে। 7-এর খতে বলা আছে সংবিধানের 142 অনুচ্ছেদে যা কিছু থাকুক না কেন, ওই 142-এ যা কিছু থাক না কেন, সংবিধানের প্রস্তাবনা প্রথম ভাগের সকল অনুচ্ছেদ প্রথম ভাগের মধ্যে আছে ওই বঙ্গবন্ধু ছবি টানানো, এটার পরিবর্তন করতে না পারবেন। আমি একটু কথা বলি। আপনি সংবিধান পরিবর্তন এখানে বলা আছে, সাথে আপনি দেখেন যে কোনোভাবে এই সংবিধান পরিবর্তন করা যাবে না। সেটা তো- এটা কোন ধরনের গণতান্ত্রিক ব্যবস্থা? আর কথা তো সেটা না, একটা স্বৈরাচারী ব্যবস্থা কথা হলো তো আমরা স্বৈরাচারী ব্যবস্থা। adjust করতে পারি আপনি না। তাহলে করলে কি হবে? আবার 7-এর 1-2 মোতাবেক রাষ্ট্রদ্রোহী মামলা হবে। এবং 7 বছর জেল হবে, সেটা বলে হ্যাঁ, 7 বছর জেল হবে। প্রশ্ন হচ্ছে যে তাহলে তো আপনি যতক্ষণ মধ্যে এটা না পারতেছেন অতক্ষণ তো, তাহলে সংবিধানই যদি মানেন, আমি বাদ দিলাম গণভোট, সংবিধানই যদি মানেন, তাহলে যতক্ষণ পর্যন্ত পরিবর্তন না হবে অতক্ষণ পর্যন্ত জাতির জন্য না, সংবিধানের সকল অগণতান্ত্রিক বিষয় যদি কেউ যুক্ত করে, সেটা আপনি মানবেন? অগণতান্ত্রিক বলতে কিছু না, এটা change করতে- অবশ্যই, এটা তো তারা করেছে। আপনি এখন এখন বললে হবে না তো। নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন